বহু মানুষের চরম আত্মত্যাগের ফল হিসেবে আজকে এই নতুন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যেন এক মুহূর্তের জন্য এই রক্তঋণ ভুলে না যাই এবং আপনারা যে কাজটি করছেন গত বৃহস্পতিবার থেকে নিরলস দিন রাত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অপরাপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে শরিক হয়েছেন, দেশের কাজে শরিক হয়েছেন, এটি যে কোনো মূল্যে জাতির জন্য অহংকার করার মতো একটা বিষয়। যে কারণে আমাদের সন্তান সন্ততিরা, আমার কাছে তারা সন্তান সন্ততি, যারা রক্ত দিয়েছেন, গুরুতর আহত হয়েছেন এবং যারা বিজয়ীর বেশে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি এটি সম্মান জানানোর একটা বড় উপায়। এই যে আমরা স্বেচ্ছাসেবকের ভিত্তিতে কোনো রকম ব্যক্তি স্বার্থ ছাড়া শুধুমাত্র দেশের কাজে এতগুলো মানুষ দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আপনার উদাহরণ দেখে সারা দেশ এগিয়ে এসছে। আমাদের ডাকে সাড়া দিয়ে যারা এগিয়ে এসছেন, সাধারণ মানুষ, ব্যবসায়ী, শ্রমজীবী, ছাত্র, শিক্ষক, জনতা, সবাই, শিশু কিশোর, সবাই আমাদের এই উদাহরণে, আপনারা যে উদাহরণ তৈরি করেছেন, তারা তাতে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে বিশ্বাস করে সাড়া দিয়েছে। এর চাইতে বড় আনন্দের ব্যাপার আমাদের জন্য খুব বেশি জাতি হিসেবে ঘটে না। আমরা যেটা চাই যে আমরা যে কোনো উপায়ে এই স্বেচ্ছাশ্রমের যে সংস্কৃতি আমরা তৈরি করলাম, আপনি তৈরি করেছেন, সেটি আমরা আনুষ্ঠানিক রূপ দিতে চাই। সারা বছর আমাদের পড়াশোনার পাশাপাশি এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষের সেবা করার কোনো না কোনো উপলক্ষ আমরা জিইয়ে রাখতে চাই। আরেকটা বিষয় হচ্ছে, আমি ব্যক্তিগত ঋণ স্বীকার করতে খুব সচেতন থাকি। আমি তো আজকে এখানে আছি, আগামীকালকে মাটির নিচে। ঋণ যেন আমরা স্বীকার করি। আপনাদের অকুণ্ঠ সমর্থন, বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের অকুণ্ঠ সমর্থন, লিয়াজো কমিটি থেকে আরম্ভ করে সমন্বয়করা, সাধারণ ছাত্রছাত্রীরা, যারা এই সুযোগটি আমাদের জন্য তৈরি করে দিয়েছেন দেশের জন্য একটু ভালো কিছু করার যদ্দূর পারি, এবং সেই সুযোগে আমাকেও শরিক করার জন্য আমি জানি আপনারা কি পরিমাণ উদয়স্ত পরিশ্রম করেছেন। আমি এতটুকু বলতে পারি, আমি অত্যন্ত সাধারণ মানুষ, আমার অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আমি এই কথাটা সবসময় বলি এবং এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আমি যেহেতু ফেরেশতাও না, শয়তানও না, অতএব মানুষ হিসাবে আমার অনেক ত্রুটি বিচ্যুতি আছে। কিন্তু যেটি আমি আপনাকে কথা দেই সেটি হচ্ছে, আমি আপনার সাথে থেকে আপ্রাণ পরিশ্রম করতে রাজি আছি, আন্তরিকতার সাথে আপনাদের পাশে থাকতে রাজি আছি। আমি কোনোরকম লম্বা পরিকল্পনা নিয়ে পদ আঁকড়ে থাকার কোনো মানসিকতা নিয়ে আসিনি। আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, আমাকে বিশ্বাস করে দেখেছেন। আমি যদ্দূর পারি আমার ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র সামর্থ্যে, ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনার পাশে দাঁড়াতে চাই। আমার দায়িত্ব যখন শেষ হবে আমি ফিরে আমার শিক্ষকতায় ফিরে যাব। আপনারা একটা ভালো কাজ করছেন, আমরা এই ভালো কাজটা আনুষ্ঠানিকভাবেও জিইয়ে রাখতে চাই এবং যে কোনো সময় কোনো পরামর্শ দিলে আমি সেটা যদ্দূর সম্ভব আমি আপনার কথা শুনতে চাই এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে চাই। এটা আমি বিশ্ববিদ্যালয়ে জাস্ট 2 ঘন্টা আগে এসেছি এবং আমি মনে করেছি যে আপনাদেরকে দেখে না গেলে আমার একটা অতৃপ্তি থেকে যাবে প্রথম দিনে। সেজন্য আমি চাই যে আমাদের মধ্যে এই যোগাযোগটা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দুভাবেই যেন আমরা সারাক্ষণ এই যোগাযোগটা রাখতে পারি। ভালো থাকুন বাবারা, আমি আপনার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আচ্ছা স্যারকে একটু, স্যার আপনার উদ্দেশ্যে আমাদের কিছু কথা আছে, 1 মিনিট শুধু। আচ্ছা স্যারের উদ্দেশ্যে আমাদের আসলে কিছু কথা আছে। এই কথাগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। স্যার, বাংলাদেশ রাষ্ট্রটির একদম গুরুত্বপূর্ণ একটি সময়, 1971-এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন। আমরা বিশ্বাস করি পুরো বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের এই মুহূর্তে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের কাছে প্রত্যাশার যে পারদ সেটি আসলে অনেক বেশি। আমরা বিশ্বাস করি যে এই জায়গা থেকে স্যারের আসলে এমন একটি সময় স্যার এসেছেন যখন স্যারের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কিছু করে দেখানোর সময় হয়েছে। পুরো বাংলাদেশ এই মুহূর্তে পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে আবারও 1971 সালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে পথ দেখাবে বাংলাদেশ সেভাবে পথ দেখবে। এই জায়গা থেকে স্যারের কাছে আমাদের যে প্রত্যাশা যে বিশ্ববিদ্যালয়গুলো এতদিন 16 বছরের ফ্যাসিস্ট আমল থেকে শুরু করে এর পূর্বে যেভাবে রাজনীতির যে অসৎ চর্চা সেই চর্চার এক একটি আতুর ঘর হয়ে থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয় যেন সেই বাধা থেকে ছিন্ন করে নিজেকে বের করে নিয়ে আসতে পারে। আমরা স্পষ্ট করে জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা আর গেস্ট রুম দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা আর ওই বাধ্য করে গণরুম রেখে রাজনীতির যে চর্চা ছিল সেটি আর হতে দেখতে চাই না। আমরা স্পষ্ট করে বলতে চাই ডিপার্টমেন্টগুলোতে শিক্ষকদের যে একক ছত্র স্বেচ্ছাচারিতা থাকে সেটিও আমরা আর দেখতে চাই না। আবার কর্মচারী সমিতি সহ বিভিন্ন সমিতির নাম করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সেবা থেকে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখার যে ট্রেডিশন সেগুলো আমরা আর দেখতে চাই না। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীর সামনে বাংলাদেশের হয়ে একটি রোল মডেল হয়ে থাকুক এবং আজ 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে যে নতুন একটি সময় শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি স্যারের হাত দিয়ে আমরা এটা প্রত্যাশা করবো না যে স্যার আসলে তার সময় সব করে ফেলবেন, কিন্তু আমরা এটি দেখতে চাই যে স্যার সবগুলো শুরু করার চেষ্টা করেছেন এবং এই যে সূচনাটা স্যার তার হাত দিয়ে শুরু করেছেন, এটাই আমরা দেখতে চাই। এটা দেখার জন্যই পুরো বাংলাদেশ এই মুহূর্তে স্যারের দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ। আরেকটু কথা আমাদের সমন্বয়ক আবু বকর ভাই বলবেন। স্যার হ্যালো বলো উল্টা মুখের কাছে নাও। হ্যালো, হ্যাঁ স্যারকে শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর স্যার যদি অনেক কথা বললেন, তার সাথে আমি একটু কিছু অ্যাড করতে চাই। আপনারা দেখেছেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বারবার বলছি, এই 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তার মধ্যে দিয়ে আমরা আসলে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করতে চাই। তারই পাশাপাশি আমি আজকে স্যারের সামনে বলতে চাই, বাংলাদেশ পুনর্গঠনের অংশ কিন্তু বিশ্ববিদ্যালয় পুনর্গঠন। শুধু গেস্ট রুম গণরুম নয়, শিক্ষার পরিবেশ সহ ক্যাম্পাসে মতামত প্রকাশের যে সুষ্ঠু পরিবেশ তাও নিশ্চিত করতে হবে। খুব শীঘ্রই যাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করা হয় সেই দাবি আমাদের চারপাশে থাকবে। একই সাথে আমরা যে শিক্ষক রাজনীতি দেখি, যার সমালোচনা সকলের কাছে, আমরা মনে করি শিক্ষকদের এই সকল দলবাজি না করে ছাত্রদের কাতারে আসা উচিত এবং একই সাথে যে বিশ্ববিদ্যালয়ের যে আইডিয়া সিনিয়র স্কলার এবং জুনিয়র স্কলার, সেই আইডিয়াতে সবাই আসলে একসাথে আমরা কাজ করা উচিত এবং একই সাথে শিক্ষকদের জন্য এমন ইনোভেটিভ প্ল্যাটফর্ম থাকা উচিত যেখানে সবাই এসে সেই প্ল্যাটফর্মে কথা বলতে পারবে এবং তার মাধ্যমে সে রাষ্ট্রকে পলিটিসাইজেশন করতে পারবে। নট আসলে দলীয় বা দলকানা বা এক মুখ্য আচরণ করবে। তো স্যারের কাছে এই প্রত্যাশাগুলো আমাদের থাকবে। একই সাথে বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের অংশ হিসেবে আমি স্যারকে একটি পপুলার দাবি জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যে যানবাহন, অনিয়ন্ত্রিত যানবাহন, একই সাথে সেখানে যদি সেটা বন্ধ করা যায়, একই সাথে এখানে চক্রাকার বাসের অনেক আলাপ আলোচনা চলছে আমাদের গ্রুপগুলোতে, সেটা যদি বাস্তবায়ন করা যায়। পাশাপাশি আমাদের আমি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের শিক্ষার্থীদের ওখানে আসলে ক্যাফেটেরিয়া নাই এবং হচ্ছে যে সায়েন্সের মোকাররম ভবন এলাকায় ক্যান্টিন নাই। তো আশা করি যে স্যার খুব শীঘ্রই এইসব বিষয়ে নজর দিবেন। এছাড়াও সামগ্রিকভাবে স্যারের কাছে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার ব্যাপারে সার্জিস ভাই বললেন,
সবকিছু মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের স্যারের পাশে থাকবেন। যদি স্যার আসলে ছাত্রদের পক্ষে কাজ করেন, আমরা আশাবাদী স্যার আমাদের পক্ষে সবসময় কাজ করবেন। ধন্যবাদ। আমি কি একটা মিনিট একটু আমি চাপ দিতে হবে কোথায়? আচ্ছা ঠিক আছে। যে দাবিগুলো নিয়ে আমরা কথা বললাম, এটা নিয়ে তো কোনো বিতর্ক থাকার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারে কেউ যদি বলে যে আমি গণরুম চাই, এটা তো একটা অস্বাভাবিক কথা। জি স্যার। আমার যেটা সীমাবদ্ধতা, এবং আমি যে কথাটি বললাম যে আমি আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এর বেশিরভাগের জন্য আমার একটা কালেকটিভ অ্যাকশন দরকার, আমার পুরো টিমটা দরকার, প্রতিনিয়ত আপনার সাথে আমার কথা বলা দরকার। সেটি প্ল্যাটফর্মটা কি হবে, আমি ছাত্রদের সাথে নিয়মিত কথা বলতে চাই কোনো না কোনোভাবে। এটা যদি খুব গোছানো না হয়, না হোক, আনুষ্ঠানিক না হয়, না হোক, একটু আসলাম, একটু কথা বললাম, প্রত্যেক দিন 10 মিনিট 5 মিনিট কথা বললাম, কিছু কংক্রিট পরামর্শ যেগুলো আসছে, যেগুলো আমি চট করে করতে পারি, চট করে করব, এই পরামর্শগুলো আমার দরকার। যেগুলো বড় মাপের কাজ, শিক্ষক রাজনীতির প্রশ্ন, ছাত্র রাজনীতির প্রশ্ন, যেগুলো আমরা বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রের বিষয়টার দিকে দেখতে হবে, সেটার দিকে দেখতে চাই। আমাদের ছাত্র সংসদ চালু করার যে ব্যাপারটা, আমি প্রথমেই বলেছি যে কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম আমাদের খুবই দরকার। আমাদের ছাত্রদের, আমি খুবই আগ্রহী তারা তাদের মতো করে রাজনীতি হবে আমাদের ছাত্রদেরকে নিয়ে। আমার পড়াশোনার পরিবেশ, আমার কাগজ কলমের প্রয়োজন, এটা নিয়ে আমার রাজনীতি। আমি বৃহত্তর পরিসরে কে কি করলো, কার স্বার্থ রক্ষিত হলো, এটা নিয়ে তো আমার রাজনীতি হতে পারে না। ঠিক ঠিক ঠিক। আমি আমার পরিসরে যেটা, আমার যেসব কার্যকর মেকানিজম আছে, সেগুলোকে ধীরে ধীরে আমি খুবই আগ্রহী আপনাদের সাথে প্রতি স্তরে কথা বলে বলে একটু একটু করে এগুনো। আমরা যদি খুব বেশি পারফেকশনের দিকে নাও যেতে পারি, এই মুহূর্তে যদি আমি 100 ভাগ করতে নাও পারি, আমি যদি 60 ভাগ দিয়ে শুরু করি, 70 ভাগ দিয়ে শুরু করি, এই জন্য আমি যেটা করবো, আমি অচিরেই আপনাদেরকে সংবাদ পাঠাবো। আপনাদের কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে আমরা যেন নিয়মিতভাবে, যে 5-7 জন 7 জন 10 জন নিয়ে আমরা যেন নিয়মিত একটু কথা বলতে পারি। এটার জন্য আপনাদের পরামর্শ দরকার আমার, যে কিভাবে করলে সুবিধা হয়। আমার টিমটা এর মধ্যে আসুক। আমরা প্রত্যেক প্রথম দিকে আমরা প্রতি 3 দিনে একবার করে বসতে চাই। ধন্যবাদ। শুরু করলাম যতদূর হয়, তারপর আস্তে আস্তে যাবো। হলের ব্যাপারে আমি আপনার সাথে পুরোপুরি একমত। হলগুলিতে যদি আমরা ন্যায্যতার ভিত্তিতে এবং মেরিটের ভিত্তিতে শুরু করি, তারপরে আমরা গণরুমের যে বিষয়টা, গণরুমের ওই কালচার কখনো থাকবে না। এখন যদি আমাদের এটা যদি প্রয়োজন হয় যে আমাদের লোকবলের কিংবা আমাদের স্থানের পুরোপুরি সংকুলন হচ্ছে না, কিছুটা সংকট আছে, তখন আমরা 2 ভাই একসাথে মিলে থাকলো, সেটা ঠিক আছে যদি সেটি বৈধ হন, তাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে। কিন্তু গণরুম বলে যে নিপীড়নের সংস্কৃতি, সেটি থাকবে। সেটার জন্য যা প্রয়োজন, সেটার জন্য হ্যাঁ, আমরা কথা বলবো। আমরা আপনারা আসেন, আমরা কথা বলি, এবং আপনার সাহায্য দরকার। জি স্যার, অবশ্যই স্যার। আমরা ভালো থাকুন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।